আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের বাস্তব সংখ্যার ক্লাস নাম্বার 2 এ তোমাদেরকে স্বাগতম। এখন দেখো, আজকের ক্লাসে বা আজকের পর্বে আমরা কয়েকটা জিনিস শিখব। তার মধ্যে রয়েছে হলো সাধারণ ভগ্নাংশকে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়, আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সদৃশ আকারে প্রকাশ করা যায় এবং সদৃশের যোগ বিয়োগ কিভাবে করা যায়। একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। এগুলো জানা খুবই জরুরি। একটু মনোযোগ দাও, অন্যদিকে না তাকায় একটু মনোযোগ দিলে খুব সহজেই বুঝতে পারবে। দেখো, আমি যদি বলি যে 3/11 এটাকে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, এটা কিন্তু আবৃত্ত দশমিক ভগ্নাংশে আমরা প্রকাশ করব। 11 দিয়ে আমরা 3কে যদি ভাগ করতে চাই, 11 3-এর মধ্যে যায় না। তাহলে আমি একটা শূন্য নিব, এখানে একটা দশমিক নিব। 30-এর মধ্যে 11 যায় কয়বার? 2 বার। তাহলে 11 দুগুণী কত? 22। 30 থেকে 22 গেলে কত থাকে? 8। এবার আবার যায় না, তাহলে একটা শূন্য এখন ফ্রিতেই নিতে পারি। 80-র মধ্যে 11 কয়বার যাবে? তোমার 7 11 77, 7 বার। আবার কত হয়? 3। এবার আবার একটা শূন্য নিতে পারবো, তাহলে আবার আসবে 2, 11 দুগুণী 22, আবার 8 আসবে, শূন্য নিব, আবার 7 আসবে, 77 হবে। তার মানে এটা এভাবেই চলমান, এভাবেই চলতে থাকবে যে অনন্তকাল। এই 30 বারবার ঘুরে ঘুরে 30 আসবে, আবার ঘুরে ঘুরে এভাবেই চলতে থাকবে। তার মানে এখানে 27 27 27 27 এটা বারবার রিপিট হচ্ছে। এটা সবসময়ের জন্য এটাই হবে। তার মানে এটাকে যদি আমি এখন আবৃত করতে চাই, তাহলে লিখতে পারবো 3/11 সমান হলো 0.27। যে সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে কত? 27। বারবার 27 27 27 এভাবে আসতেছে। তাহলে এই 2 এবং 7 দুইটা সংখ্যার উপর যদি আমি এরকম দুইটা ফোঁটা দিয়ে দেই, তাহলে এটা সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে। তোমরা যখন করবা, তোমরা কিন্তু তখন এভাবে ভাঙাই ভাঙাই দেখানো লাগবে না, এত ভাঙানো লাগবে না। তুমি ক্যালকুলেটর ইউজ করবা, করে প্রথমে 3/11 কে উঠাবা, 3/11 ইকুয়াল টু দিলে তখন দেখবা এরকম আসতেছে। পরের লাইনে তুমি এটা লিখে দেবা। তুমি এভাবে প্রসেস দেখানো লাগবে না, ভাগ প্রক্রিয়া। তোমরা এই সংখ্যাটাকে অবশ্যই আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করবে, প্রকাশ করে কমেন্ট বক্সে জানাবে। এটা কিন্তু দেখো, এটা একটু বড় হবে হয়তো, কারণ আমি মুখে মুখে করতে গেলে সময় লাগবে। তোমরা ক্যালকুলেটর ইউজ করো, সমস্যা নেই। মূল জিনিস বুঝতে পারলেই চলবে। মোট কথা হলো, আবৃত্ত বানানো তুলনামূলক সহজ। আমরা যেটা বেশি গুরুত্ব দিব সেটা হলো এটা থেকে কিভাবে আবার ভগ্নাংশে ফেরত আসা যায়। দেখো, আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় সেটা আমাদের বেশি গুরুত্ব দিতে হবে, এটা আমাদের বেশি দরকার। একটু খেয়াল করো, এটার প্রসেস 2-3টা প্রসেস আছে, 3টা প্রসেস আছে, মানে আমার জানা আছে 3টা। আরো আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু দেখো, এটার আমরা প্রথমে বড় করেই দেখাবো একদম ফুল প্রক্রিয়াটা, কিন্তু পরবর্তীতে আমরা শর্টকাটেই করবো, শর্টকাটে করলেই নাম্বার পাবা। ফুল প্রক্রিয়াটা কেমন দেখো, এটাকে যদি আমাকে বলে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো, তাহলে আমরা এটাকে ধরে নিব। ধরি, তার আগে তুমি এটা লিখে নিতে পারো 0.3 এর উপর পৌনপুনিক, এর মানে হলো 0.333333 এভাবে চলতেছে, অনন্তকাল চলবে। তাহলে আমরা ধরে নিব, ধরি x সমান হলো এই 0.33333 এভাবে। শুনো, আমি এখানে 4টা পৌনপুনিক 4টা দিলাম না 5টা দিলাম না 3টা দিলাম, এটা দেখার বিষয় না। আমি যদি 2টা দিয়ে ডট 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 এভাবে 3টা দিয়ে দেই, তাহলেও বুঝবে এটা অসীম পর্যন্ত চলতেছে। যদি 5টা দিয়ে দেই, তারপরেও অসীম পর্যন্ত চলতেছে। মানে এখানে যদি আমি আরো 5 বার 3 লিখে তারপর ডট ডট দিতাম, তাহলে এটার মধ্যে কোনো পার্থক্য ছিল না, একই। এবার আমরা কি করব, প্রথম পৌনপুনিকটা ছিল কার উপর? 3-এর উপর না? দেখো, 3-এর উপর, শুধু 3-এর উপর পৌনপুনিক ছিল। তাহলে আমি এটাকে এমন কিছু দিয়ে গুণ করব যেন দশমিকটা ঠিক এইখান থেকে এখানে চলে যায়। দেখো, এখান থেকে তাহলে এইখানে পাঠাতে হবে দশমিকটা, তার মানে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। এটাকে আমি এটার উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করবো। এটা 1 নম্বর সমীকরণ আমি চিন্তা করলাম, এটা 1 নম্বর সমীকরণ চিন্তা করলাম। এবারে 1 নম্বর সমীকরণকে 10 দিয়ে গুণ করবো, তাহলে কি হবে? 10x। এটাকে 10 দিয়ে গুণ করলে দশমিক 1 ঘর ডানে সরে যাবে, 3.333 এই ডট 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 এখানে চলতেছে, তাই এটা হলো 2 নম্বর সমীকরণ। মনে রাখবা, এটা কিন্তু ভুল বুঝো না। এখানে 5টা দশমিকের ডানে কয়টা অঙ্ক আছে? 3 আছে কয়টা? 5টা। এখানে কয়টা আছে? 3টা। আমি দুইটাই ভুল বলছি। এখানে দশমিকের ডানে 3 আছে অসীম সংখ্যক, এখানেও দশমিকের ডানে 3 আছে হলো অসীম সংখ্যক। এটা বলো না স্যার এখানে 5টা 3 এখানে 3টা 3 আপনি কিভাবে কাটাকাটি করলেন, বিয়োগ দিলে কিভাবে বাদ হয়ে যাবে, এটা বলা যাবে না।
তাহলে দেখো আমি যদি এখন 2 নাম্বার থেকে 1 নাম্বারকে বিয়োগ দিই, 2 নাম্বার থেকে 1 নাম্বারকে যদি বিয়োগ করি তাহলে কি আসবে? এখানে আসবে 10x মাইনাস x সমান, দেখো বিয়োগের নিয়ম কি? আমি তো আর ছোটবেলার বাচ্চাদের বিয়োগ শেখাবো না। এখানে তুমি পূর্ণ সংখ্যা যেটা আছে দশমিকের বাম পাশের সাথে এটা বিয়োগ করবা। 3 থেকে 0 বিয়োগ করলে কত হয়? আমি তোমাকে রাফ দেখাই দিই, না হলে পরে বুঝবে না। পরে 3.333 এভাবে চলতেছে না, এটাকে বিয়োগ করব 0.333 এভাবে এটা দিয়ে। এখন দেখো দশমিকের ডানে এখানেও যতগুলো অঙ্ক আছে এখানেও ততগুলো অঙ্ক আছে, দুই জায়গায় অসীম সংখ্যক। আমি যখন বিয়োগ করবো একই সংখ্যা বারবার, 3 থেকে 3 গেলে 0, 3 থেকে 3 গেলে 0, 3 থেকে 3 গেলে 0, সবই 0 হবে, মানে দশমিকের ডানে আমার 0 আসবে ফলাফল। আর 3 থেকে 0 গেলে কত থাকে? শুধু 3। তার মানে এটা আসলে শুধু 3 পাবো। তার মানে এটা থেকে আমি যখন এটা বাদ দিব 2 নাম্বার থেকে 1 নাম্বার, তখন এখানে শুধু 3 পাবো। এরপরে 10x থেকে x গেলে কত হয়? 9x। 9x সমান কত? 3, বা x সমান হচ্ছে 3/9। এবার যদি আমি কাটাকাটি করি তাহলে 1/3 আসবে। তাহলে এটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে। আমি বলেছিলাম এটাকে আমি x ধরে নিয়েছি, দেখো এটার মান হলো আসলে এটা। তাহলে তুমি বলতে পারো 0.3 এর উপর পৌনঃপুনিক, এর মানে হলো 1/3। এবার দেখো তোমরা ঝামেলায় পড়বা হলো এই বড়গুলার ক্ষেত্রে। আমি এই বড়টা করাই দিই, যাও এটা তোমরা নিজেরা করবা, আমি এই বড়টা করিয়ে দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখো, আমি ধরে নিব এটা 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 তার আগে লিখি যে এটার মানে কি। 4 পয়েন্ট এপাশ দিয়ে লিখলাম, আমি পৃষ্ঠা চেঞ্জ করতে চাচ্ছি না। 42.3478 পৌনঃপুনিক আছে 7 এবং 8 এর উপর, দুইটা অঙ্কের উপর। এবার দেখো এটার মানে কিন্তু 42.34787878 এভাবে চলমান, অনন্তকাল এভাবে চলতে থাকবে। তাহলে আমি ধরে নিব, এটার নাম্বারগুলো মুছে দিলাম, ধরি এটাকে x ধরে নিব। x ইকুয়াল টু 42.34 787878, মানে অনন্তকালে 7878 আসতে থাকবে। এটা 1 নাম্বার দিলাম। এবার দেখো এটার মধ্যে কিন্তু অনাবৃত কোনো অঙ্ক ছিল না, ভালো করে বুঝো। দশমিকের ডানে যে সংখ্যাগুলো আছে না, অঙ্কগুলো আছে, এটার পুরাটাই আবৃত, এটার পুরাটাই আবৃত। তার মানে আবৃত অঙ্ক ছিল কিন্তু অনাবৃত অঙ্ক ছিল না। তা এইখানে দেখো আবৃত অঙ্ক দুইটা, অনাবৃত অঙ্ক দুইটা। তার মানে এটা দুইটা কিন্তু এটার সাথে এটা কিন্তু কিছুটা পার্থক্য আছে। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? এটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, দশমিকটা প্রথমে এইখানে আনতে হবে। দেখো প্রথমবার দশমিককে এখানে আনতে হবে, তাহলে কত দিয়ে গুণ করলে এখানে যাবে? দেখো দশমিক আমি 3 এবং 4 এর পরে নিতে চাচ্ছি, 3 4 এর পরে, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 কে আমি 100 দিয়ে গুণ করি, তাহলে 100 দিয়ে গুণ করলে বাম পাশে আসবে 100x, আর ডান পাশে আসবে 42347878 এভাবে চলমান থাকবে অনন্তকাল। এটা 2 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার। আবার এবার দেখো, আবার দশমিককে এই লাস্ট পৌনঃপুনিক যেটা ছিল শেষ পৌনঃপুনিকের শেষে নিতে হবে, মানে 7 8 এর পরে নিতে হবে। তো বলো আমি এখানে এটা দশমিক যদি এখান থেকে 7 8 এর পরে নিতে চাই তাহলে কয় ঘর? 4 ঘর না? এবং 4 ঘর যদি আমি নিতে চাই তাহলে একের পর 4টা শূন্য, মানে আমাকে 10,000 দিয়ে গুণ করতে হবে। তাহলে একের পর 4টা শূন্য দিব, 1 2 3 4 x ইকুয়াল টু, এটা 10,000 দিয়ে গুণ করলে দশমিক 4 ঘর ডানে চলে গেলে 423478, আবার 7878 এটা রিপিট হতে থাকবে, 78 চলতেই থাকবে। তাহলে এটা গেল হলো 3 নাম্বার। বিষয়টা বোঝার চেষ্টা করো ভালো করে। প্রথম কথা হলো প্রথমবার এমন কিছু দিয়ে গুণ করব যেন অনাবৃত অঙ্কটার ডান পাশে দশমিক চলে যায়, আর পরে এমন কিছু দিয়ে গুণ করব যেন একেবারে পৌনঃপুনিকের ডান পাশে চলে যায় দশমিকটা। এখানে আমার গুণ করা লাগে নাই, কেন? কারণ আমার অনাবৃত কোনো অঙ্ক ছিল না, এমনিতে অনাবৃত অঙ্কের ডানেই ছিল এটা, আমার আর গুণ করা লাগছিল না, কিন্তু এখানে লাগবে। এবার আমি 3 থেকে 2 বিয়োগ করে দেব, 3 থেকে 2 বিয়োগ। এখন বলো 3 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আসবে হলো 10,000x মাইনাস 100x ইকুয়াল টু, একটু খেয়াল করো দশমিকের ডানের অংশ পুরাটাই কিন্তু বাদ হয়ে যাবে, কিছুই থাকবে না, থাকবে শুধু এই দুইটার বিয়োগফল, মানে 423478 মাইনাস 4234, এটা
এবার এটা থেকে এটা বিয়োগ দিলে কত হয়? ৯৯০০ এক্স সমান 423478 মাইনাস 4234 ডিভাইডেড বাই, আচ্ছা পরের লাইনে করি, এক্স ইকুয়াল টু 423478 মাইনাস 4234 ডিভাইডেড বাই 9900। এটা হিসাব করলেই উত্তর চলে আসবে, কিন্তু আমি এটা হিসাব করব না, এটা দিয়ে আমি শর্টকাটটা শিখিয়ে নেব একবারে। এবার আমি আরো কিছু প্রশ্নের, তোমাদের মনে প্রশ্ন তৈরি হতে পারে, সেগুলোর উত্তর দিই। সেটা হলো যে স্যার কেন আমি এটা দিয়ে এবং এটা দিয়েই গুণ করতেছি? দেখো, আমি যখন একটা দশমিক সংখ্যা থেকে আরেকটা দশমিক সংখ্যা বিয়োগ করি, তখন দশমিক বরাবর দশমিক বসাতে হয়। যেমন আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি, বিয়োগ করার সময় অবশ্যই দশমিকের বরাবর দশমিক বসাতে হবে। এখন আমি যদি দশমিক বরাবর দশমিক বসাই, তাহলে দশমিকের ডানে এই পুরাটা কমন থাকতে হবে, নাহলে কিন্তু বিয়োগ হবে না। বিয়োগ দিতে গেলে আমরা কিন্তু বুঝবো না কি হবে। যেমন তুমি চিন্তা করো, এটার থেকে যদি এটা বিয়োগ করতে চাই, এটা থেকে এটা, তাই দশমিকের ডানে যে 7878 আছে, এখানে তো 34 আছে, তাহলে তো ওইরকম আগের মতো সুন্দর করে আমি দশমিকটা উঠাতেও পারতেছি না। দশমিক উঠানোর জন্য আমাকে অবশ্যই দশমিকের ডান পাশে কি রাখতে হবে? 0 রাখতে হবে। তা আমি এমন ভাবে এটাকে তৈরি করতেছি যে দশমিকের ডানে সবার জন্য সমান থাকে, যে বিয়োগ দিলে যেন দশমিক ডানে 0 হয়ে যায়। আর 0 হলে সেটা তোমার খুব সহজেই তোমার দশমিক উঠে যাবে, মানে ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ বানাতে পারবো। এই জন্য আর কি দশমিক এই জায়গায় নিয়ে আসা। এখানে যেমন দেখো, দশমিক এখানে ছিল, তা আমি এক ঘর ডানে নিলেই হয়ে গেছে, কারণ দশমিক বরাবর দশমিক বসালে ডান পাশ পুরাটাই মিলে যাবে, 0 হয়ে যাবে, হয়ে যেত। এই জন্যই মূলত এটা করা। তুমি এই প্রসেসে করলেই যে উত্তরটা পেয়ে যাবে। এখানে বাকি কাজ তোমরা করো, এখানে ক্যালকুলেটর নিয়ে আমার বসে বসে কে বিয়োগ করবে, মূল জিনিস বুঝতে পারলেই হবে। এখন আসি আমরা হলো একটা শর্টকাটে, আমরা যেভাবে শর্টকাটে এটা করতে পারবো। দেখো, তুমি প্রথমে এটা দেখবা এখানে কি আছে, এটার কথাই চিন্তা করো। প্রথমে বড়টা দিয়ে করি। প্রথমে তুমি এখানে দশমিক এবং পৌনপুনিক যা আছে সব উঠাই দিবা মনে মনে। মনে করবা এখানে কিচ্ছু নাই, তাহলে সংখ্যাটা আসতে হলো কত? 423478 বিয়োগ। এবার দেখো, এই যে সংখ্যাটা আমি লিখলাম, এই সংখ্যার মধ্যে পৌনপুনিক কার কার উপরে ছিল? লাস্টের দুইটার উপর পৌনপুনিক ছিল, তাহলে এই দুইটাকে বাদ দিবা, মানে এই 78 কে বাদ দিবা, তাহলে আর সংখ্যাটা কত থাকে? 4234 না? তাহলে বিয়োগ দিব হলো আমরা 4234 কে, ডিভাইডেড বাই কয়টা পৌনপুনিক আছে এখানে? আবৃত অঙ্ক আছে কয়টা? দুইটা। যতগুলো আবৃত অঙ্ক ততগুলো 9, আর অনাবৃত অঙ্কের সংখ্যা যত ততগুলো শূন্য পাশে। দেখো, অনাবৃত বলতে কিন্তু দশমিকের ডানে পৌনপুনিক বিহীন যে যতগুলো আছে তাকে বোঝায়। তাহলে আমি বলতে পারি, প্রথমে সবকিছু নেই মনে করলে 423478 সংখ্যাটা পাইলাম, শুধু পৌনপুনিক যেগুলো ছিল সেগুলোকে বাদ দিলে যা থাকে 4234, এটা বিয়োগ দিলাম। এবার ভাগ, যতগুলো পৌনপুনিক ততগুলো 9, মানে আবৃত অঙ্কের সংখ্যা যত ততগুলো 9। আর অনাবৃত অঙ্কের সংখ্যা, আর বলছি কিন্তু অনাবৃত কিন্তু দশমিকের ডানের গুলাকে অনাবৃত বলা হবে, এটা অনাবৃত না, এটা তো পূর্ণ সংখ্যা, এটা নিয়ে কোনো কথা না, ওর ডানের পাশের হিসাব। তো দুইটা অনাবৃত অঙ্ক, যেন দুইটা শূন্য। তো এটাই দেখো এখানে আছে, এটাই কিন্তু আমি পেয়েছি। দেখো, এটা শর্টকাটে তুমি করতে পারবা। তাহলে তোমাকে যদি বলে এটা কি হবে, সবকিছু বাদ দাও, তাহলে সংখ্যাটা হয় শুধুমাত্র 3। 03 মানে তো 3ই। বিয়োগ দিব কি? পৌনপুনিক যার মাথায় ছিল তাকে বাদে আর যা থাকে বলো। পৌনপুনিক বাদ দিলে তো আর কিছু থাকেই না, তাহলে শূন্য। কয়টা আবৃত ছিল অঙ্ক? একটা, তাহলে একটা নয়। অনাবৃত অঙ্ক কোনো কিছু আছে? নাই। যদি না থাকে তাহলে কোনো শূন্য আসবে না, থাকলে একটা শূন্য, একটা থাকলে একটা শূন্য, দুইটা থাকলে দুইটা শূন্য দিতাম। যেমন এখানে দুইটা ছিল, দুইটা শূন্য দিয়েছিলাম। এখন তাহলে এখানে কত আসলো? 3/9। আর 3/9 কে কাটাকাটি করলে কিন্তু এটাই হবে, যে 3/9 এটাই পাবো। তো ইচ্ছা করলে এটাও করতে পারবা। এখন দেখো, সব উঠাই দাও, তাহলে কত হয়? 24 বিয়োগ পৌনপুনিক ছাড়া আর কিছুই থাকে না, তাহলে 0 বিয়োগ কয়টা পৌনপুনিক? দুইটা, তাহলে দুইটা 9। কোনো অনাবৃত অঙ্ক নাই, তাহলে কোনো সংখ্যাও আসবে না, তাহলে 24/99 এটাই হলো ভগ্নাংশ। তুমি এভাবেই করতে পারবো। পরবর্তীতে দেখবে আমরা এইভাবেই করব। আমি প্রথমে বড় প্রসেসটা দেখাইছি, কিন্তু পরবর্তীতে আর দেখাবো না। আমি আশা করবো তোমরা এটা বুঝতে পারছো। এবার চলো আমরা কাজ করি। আমরা এখন সদৃশ কিভাবে বানাতে হয় আর সদৃশ থেকে যোগ বিয়োগ কিভাবে করা যায় এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, সদৃশ আর অসদৃশ বা বিসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলতে আসলে কি বোঝায়? এখানে না আবৃত্ত হবে, আমি আবৃত্ত লিখছি। দেখো, আবৃত্ত আর অনাবৃত্ত, সদৃশ আর অসদৃশ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? মনে করো একটা সংখ্যা 2.3573, এই দুটো পৌনপুনিক। আরেকটা আছে হলো 35.0571, এই দুটোর উপর পৌনপুনিক। তাহলে এই দুইটা সদৃশ হবে। এই দুটো সদৃশ কেন সদৃশ?
সদৃশের শর্ত হলো বাম পাশে কি আছে এটা আমরা দেখবো না, বাম পাশে আমাদের কিচ্ছু যায় আসে না, বাম পাশে কি আছে না আছে ওটার দিকে তাকাবো না, সম্পূর্ণ দেখবো হলো ডান দিকে কি আছে। ডান দিকে এটা আবৃত অঙ্কের অনাবৃত অঙ্কের সংখ্যা কয়টা? দুইটা। এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা কয়টা? দুইটা। তার মানে এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা এখানে অনাবৃত অঙ্কের সংখ্যার সাথে মিলে গেল, এখানে আবৃত অঙ্কের সংখ্যা আবৃত অঙ্কের সংখ্যার সাথে এটা মিলে গেল, তাহলে আমি বলতে পারবো এই দুইটা সংখ্যা আসলে তোমার সদৃশ। যদি এমন হয় যে এখানে একটা আছে, মনে করো 1.735 এটা এরকম আছে, আর একটা সংখ্যা আছে 5.7231, তাই এটা কিন্তু সদৃশ হবে না, এটা বিসদৃশ হবে। কেন? এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা একটা আর এখানে কয়টা? দুইটা, তাহলে এটা মিলবে না, এটা অসদৃশ হয়ে গেছে বা বিসদৃশ হয়ে গেছে, তুমি যাই বলো না কেন। মোট কথা সদৃশ মানে হলো এখানে যতগুলো অনাবৃত থাকতে হবে এখানেও ততগুলো অনাবৃত অঙ্ক থাকতে হবে। কি আছে অঙ্ক সেটা আমার দেখার বিষয় না, অঙ্কের সংখ্যা একই থাকতে হবে। যেমন এখানে একটা দুইটা, দুইটা ছিল, এখানেও একটা দুইটা, দুইটা, এটা দেখবো। 3 আছে 5 আছে, এখানে 3 5ই আছে কিনা এটা দেখার বিষয় না। কথা কি বুঝতে পারছো? তাহলে আমার বিশ্বাস তোমরা দেখলেই বুঝতে পারবা কোনটা সদৃশ আর কোনটা বিসদৃশ। এখন সদৃশ আর বিসদৃশ এটা কোনো সমস্যা না, সমস্যাটা হলো যদি অসদৃশ বা বিসদৃশ থাকে সেটাকে আমরা কিভাবে সদৃশ বানাবো। একটু খেয়াল করে, এখানে কয়েকটা সংখ্যা আমি দিয়েছি। একটা হলো 5.6 এর উপর পৌনঃপুনিক, 7.34 এবং 5 এর উপর পৌনঃপুনিক, 10.78423 এর উপর পৌনঃপুনিক। মানে এটা কিন্তু তিনটা অঙ্কের উপর পৌনঃপুনিক আছে। পৌনঃপুনিক দুইটার বেশি দেওয়া যায় না, সর্বাধিক দুইবারই তুমি পৌনঃপুনিক ব্যবহার করতে পারবে। যদি একাধিক সংখ্যা মানে 2 এর অধিক সংখ্যা রিপিট হয় বারবার, তাহলে প্রথমটা এবং শেষটার উপর পৌনঃপুনিক দিলেই হয়। আমি এখানে 3টা অঙ্ক আছে আবৃত, মনে রাখবে আবৃত আছে 3টা অঙ্ক, অনাবৃত আছে এখানে কয়টা? 2টা। তো এখন আমি যদি সদৃশ বানানো শিখে যাই তাহলে মনে রাখবা যোগ বিয়োগও খুব সহজে আমরা করতে পারবো। যোগ বিয়োগ করতে গেলে কিন্তু অবশ্যই সদৃশ হতে হয়, নাহলে যোগ বিয়োগ করা যায় না। তো এখন তুমি দেখো প্রথম সংখ্যাটা, প্রথমটা হলো 5.6 এর উপর পৌনঃপুনিক, দ্বিতীয় সংখ্যাটা কত? 7.345 এই দুইটার উপর পৌনঃপুনিক, আর পরেরটা আছে হলো 10.7842 এটার উপর পৌনঃপুনিক। যখন আমি সদৃশ বানাবো তখন আমি দেখবো যে এখানে অনাবৃত অঙ্ক কোথায় কয়টা আছে। দেখো প্রথম যে সংখ্যাটা আছে এখানে অনাবৃত অঙ্কের সংখ্যা কয়টা? 0 নাই, একটাও নাই। অনাবৃত মানে কি? দশমিকের ডানে পৌনঃপুনিক ছাড়া। এখানে পৌনঃপুনিক কয়টা আছে, সরি অনাবৃত কয়টা আছে? একটা, একটা, 3 না, এখানে কয়টা আছে সেটা জিজ্ঞেস করতেছে। একটি, আর এখানে 0টি, আর এখানে অনাবৃত কয়টা আছে? 2টা। তাহলে মনে রাখবা আমি যখন সদৃশ বানাবো এই যতগুলো সংখ্যাই থাক না কেন আমি দেখব যে সর্বাধিক কোন সংখ্যার মধ্যে অনাবৃত অঙ্ক আছে। যেখানে সবচেয়ে বেশি অনাবৃত অঙ্কের সংখ্যা থাকবে আমার সদৃশের মধ্যে প্রত্যেকটার মধ্যে অতগুলো অনাবৃত অঙ্ক থাকতে হবে। তার মানে আমি যেটা বানাতে চাচ্ছি তার মধ্যে অনাবৃত অঙ্ক থাকতে হবে 2টা। অনাবৃত অঙ্ক থাকতে হবে কয়টা? 2টা। 2টি, 2 না কিন্তু। এবার আসি, এখানে আবৃত অঙ্ক কয়টা আছে? একটা। এখানে আবৃত অঙ্ক একটি, পরেরটার মধ্যে আবৃত অঙ্ক কয়টা? 2টি, পরেরটার মধ্যে আবৃত অঙ্ক কয়টা? 3টি। তাহলে এখানে 1 2 3 এর লসাগু বের করবো আমরা। 1 2 3 এর লসাগু। এখন 1 2 3 এর লসাগু কত? 6 না? তাহলে মনে রাখবা আবৃত অঙ্কের সংখ্যা হবে 6টা। এটার ব্যতিক্রম ঘটালে কিন্তু মিলাইতে পারবে না। তুমি দেখবা আবৃত অঙ্ক হবে হলো প্রত্যেকটা আবৃত অঙ্কের সংখ্যার লসাগু এর সমান। লসাগু যা হবে তত হবে আবৃত অঙ্কের সংখ্যা। আর অনাবৃত অঙ্ক হবে হলো তোমার সর্বাধিক যেখানে আছে ততগুলা। আমি কিন্তু বলছি দশমিকের বামে কি আছে এটা দেখার বিষয় না, সদৃশ হওয়ার জন্য শর্ত হলো দশমিকের ডানে মিলাতে হবে আমাকে। তাহলে আমি এখন কি করব দেখো, তাহলে 6টা থাকবে আবৃত, 2টা থাকবে অনাবৃত। তাহলে দশমিকের ডানে মোট অঙ্ক থাকবে কয়টা? 8টা। ভালো করে বুঝো কিন্তু দেখো, অনাবৃত অঙ্ক থাকবে 2টা আর আবৃত অঙ্ক থাকবে 6টা, তাহলে মোট 8টা করে অঙ্ক থাকা লাগবে দশমিকের ডানে। তাহলে আমি এটাকে যখন লিখব এটাকে লিখতে পারি না 5.666 এভাবে তো চলতে থাকবে নাকি? কারণ 6 এর উপর পৌনঃপুনিক মানে কি বারবার 6 আসবে, কিন্তু আমি কতগুলো লিখব? 8টা অঙ্ক পর্যন্ত লিখব। তাহলে 5টা হয়ে গেছে, 6টা 7টা 8টা। কথা ছিল 2টা থাকবে
অনাবৃত, 6টা থাকবে আবৃত। তাহলে 2টা অনাবৃত রেখে 6টাকে আবৃত করে দিই। দেখো প্রথমটা শেষটার মধ্যে পৌনঃপুনিক দিছি মানে সবগুলোর উপরই পৌনঃপুনিক আছে, এটা আমরা ধরে নিব। এই পুরাটাই বারবার রিপিট হচ্ছে, এটা আমরা ধরে নিলাম। এবার এটা দেখো, এটা ছিল কি 7.345 45 45 4, 8টা হয়ে গেছে। এখন 2টা খালি রেখে বাকিগুলোকে আমি পৌনঃপুনিক দেব। এবার এটা দেখো 10.78 নিচে নিচে লিখবা, তাহলে বুঝতে সুবিধা হবে। 4 2 3 4 2 3, দেখো এটা 4 2 3 বারবার রিপিট হচ্ছে না, তো হয়ে গেছে আমার লেখা এই তো এটা। তাই এই যে এটা কিন্তু আমার সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে, সদৃশ হয়ে গেছে। বিসদৃশ ছিল, এটাকে সদৃশ বানায় ফেলছি। এখন দেখো তোমার প্রশ্ন জাগতে পারে, আচ্ছা স্যার আপনি যে এটা আর এটা সমান লিখলেন, এটা কি আসলে সমান? একটু বোঝার চেষ্টা করো। এটা দেখে তুমি যদি লিখতে চাও তা তুমি কি করবা? 7.34545454545, এটা অনন্তকাল চলতেছে না এমনি। এখন তুমি যদি এটা দেখে লিখতে চাও তাহলে জিনিসটা কি থাকবে? 7.3434, দেখো 5455 সরি 545454, এটা রিপিট হবে 54 লিখছি না, হ্যাঁ আবার 54 আবার 54 আবার 54, এমনি চলবে কিন্তু 545454 বারবার 54। দেখো এটা একই, কোনো পরিবর্তন হয়নি। দেখো আমি একটা এটা দেখে লিখছি আর একটা এটা দেখে লিখলাম, তাহলে তুমি বিশ্বাস করে নাও যে পদ্ধতি বললাম এই পদ্ধতিতে তুমি যদি করো তাহলে এগুলার মানের কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু তুমি এর ব্যতিক্রম ঘটালে কিন্তু পরিবর্তন ঘটে যাবে। মনে রাখবা অনাবৃত্ত অঙ্ক হবে সর্বাধিক যেটার মধ্যে থাকবে ততগুলো, যেমন এখানে 2বার ছিল, এখানে 2টা। আর আবৃত হবে হলো সবে কোথায় কতগুলো আছে এই সবগুলোর লসাগু যা হবে তত, এটা মনে রাখো। এখন এটা হয়ে গেছে সদৃশ, তুমি এখানে লিখে দিবা। বইয়ের মধ্যে উদাহরণের মধ্যে লেখা আছে, তোমার মেন যেটা বোঝানোর দরকার আমি সেটা বুঝাই দিচ্ছি। বাংলা কথাগুলো লিখে লিখে আমি অঙ্ক করাই দিচ্ছি না, উদাহরণ মিলাই করে নিও। এখন দেখো এটাকে আমরা আবার সদৃশ বানাই, এটা খেয়াল করো। এটা আছে কত? 1.7643, এটা থাকলো, আর এটা আসে 3.24, এই দুইটার উপর পৌনঃপুনিক। আর পরেরটার মধ্যে আছে হলো 2.78346। এখন খেয়াল করো একটু ভালো করে, লক্ষ্য করো ভালো করে, এটার মধ্যে পৌনঃপুনিক নাই। তুমি মনে রাখবা কোথাও যদি পৌনঃপুনিক না থাকে, মনে করে এমন আছে 7.3, তো তুমি ইচ্ছা করলে অসীম সংখ্যক জিরো এখানে দিতে পারবে না, মান তো চেঞ্জ হবে না। দশমিকের ডানে জিরো অসীম সংখ্যক দিলেও মান চেঞ্জ হয় না। তাই ধরতে পারি এটা আসলে এমন না, এটা মনে করো 3.0 এর উপর পৌনঃপুনিক আছে, এটা আমি ধরতেই পারি। তুমি মন চাইলে 0 ডাবল যে এটার উপর পৌনঃপুনিক আছে এটাও চিন্তা করতে পারো। তাহলে যদি কোথাও পৌনঃপুনিক না থাকে এটা নিয়ে মাথা কাটার টেনশন করার কোনো কারণ নাই, আমি শূন্য দিয়ে ইচ্ছা মতো পৌনঃপুনিক দিতে পারবো। তাহলে আমি আগে দেখি এখানে অনাবৃত অঙ্ক কয়টা আছে? 4টা। এখানে আছে অনাবৃত নাই, এখানে অনাবৃত আছে 2টা, তাহলে সর্বাধিক আছে 4টা। তাহলে 4টা থাকবে অনাবৃত অঙ্ক, অনাবৃত থাকবে হলো 4টা। আবৃত এখানে কয়টা? এখানে ইচ্ছা মতো যতগুলো মন চাই দেওয়া যায়, যেহেতু নাই তাহলে এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। আমি 2টা আছে এখানে আর এখানে আছে 3টা, তাহলে 2 আর 3 এর লসাগু কত? 6 হবে। তাহলে এখানেও আমাকে 6টা নিতে হবে আবৃত, আবৃত 6টা নিতে হবে। তাহলে মোট কয়টা হলো? 4টা আর 6টা 10টা। তাহলে 10টা করে অঙ্ক থাকবে দশমিকের ডানে। তো লিখো 1.7643, অলরেডি কয়টা? 4টা আছে, তাহলে আরো 6টা শূন্য দিতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 4টা ফাঁকা থাকবে, 6টার উপর পৌনঃপুনিক থাকবে। এটা দেখো 3.2424242424, এখানে পৌনঃপুনিক আর এখানে পৌনঃপুনিক। এটা কি আছে? 2.78 তোমার 343 3টা ফাঁকা থাকবে, 4টা ফাঁকা থাকবে, আর বাকিগুলোর উপর কি পৌনঃপুনিক। দেখো হয়ে গেছে না? এটা সদৃশ হয়ে গেছে। এখন তুমি যদি সদৃশ বুঝে থাকো তাহলে এখন যোগ বিয়োগ করা তোমার কাছে কোনো ব্যাপারই না, তুমি খুব সহজে এটা যোগ বিয়োগ করতে পারবে। এখন আমি একটা অঙ্ক তোমাদেরকে সদৃশ বানাতে দিব 2.7, এই যে 2টা সংখ্যা আমি দিলাম, এই 2টা সংখ্যাকে তুমি অবশ্যই সদৃশ বানাবা। সদৃশ বানায় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। শুধু দেখলেই হবে না, তুমি যদি এটা করতে না পারো তাহলে কোনো কাজে আসবে না।
এই জন্য অবশ্যই আমি আশা করবো তোমরা এটা নিজের সমাধান করে কমেন্ট বক্সে জানাবে। এবার চলো তাহলে আমরা যোগ বিয়োগ করা শিখি। দেখো, যোগ বিয়োগ দশমিকের আবৃত্ত দশমিকের যোগ বিয়োগ, এটা আবৃত্ত হবে, সব জায়গায় কপি করেছিলাম তো, সব এক জায়গায় একই জিনিস হয়ে গেছে। এখন দেখো, এগুলোকে আমি যদি যোগ করতে চাই তাহলে প্রথম কথা হলো প্রথমে আমরা এটাকে সদৃশ বানাবো। এখন দেখো, প্রথম সংখ্যাটা কত, 3.89, দুইটার উপর পৌনঃপুনিক। এটার মধ্যে আছে 2.178, এই দুইটার উপর পৌনঃপুনিক। আর পরেরটা আছে হলো 5.89798, 89798, এই দুইটার উপর পৌনঃপুনিক। এখন আমি যদি এটাকে যোগ করতে চাই, যোগ করতে গেলে আমাকে সদৃশ বানাতে হবে, অন্যথায় যোগ করা যাবে না। পৌনঃপুনিক বরাবর পৌনঃপুনিক থাকা লাগবে, নাহলে যোগ করা যাবে না। যেমন দশমিক বরাবর দশমিক থাকে, এটার মতো করে। তাহলে আমরা সদৃশ বানাতে চাইলে কি বলেছিলাম, যে তুমি দেখো অনাবৃত অঙ্ক কোনটার মধ্যে সর্বাধিক আছে। এখন বলো তো আমাকে, এখানে কোনো অনাবৃত অঙ্ক আছে? নাই। এখানে আছে কয়টা? একটা। এখানে কয়টা? দুইটা। তাহলে অনাবৃত অঙ্কের সংখ্যা সর্বাধিক আছে কয়টা? দুইটা। দুইটা অনাবৃত অঙ্ক আছে, দুইটা। আবৃত অঙ্ক আছে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে তিনটা। তাহলে 2 2 3, এদের লসাগু কত হবে? 2 2 3 এর লসাগু কত হবে? 6। তাহলে মনে রাখবা, আবৃত অঙ্ক হতে হবে 6টা। দেখো, এই দশমিকের ডানে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা থাকে সেটাই তো অনাবৃত। তো এখানে কোনো অনাবৃত নাই, এখানে আছে একটা, এখানে আছে দুইটা। সর্বাধিক যতগুলো থাকে অনাবৃত আমি বলেছি, ততগুলা তুমি অনাবৃত রাখবা সদৃশ যখন বানাবা। আর আবৃত অঙ্ক কয়টা হবে? এখানে কতগুলো আবৃত, এখানে কতগুলো আবৃত, এখানে কতগুলো অঙ্কের উপর আবৃত আছে, এদের লসাগু যত তত হবে। তাহলে 2 2 2 3 এর লসাগু 6। তার মানে বোঝা যাচ্ছে মোট কয়টা লাগবে আমার? 8টা লাগবে অঙ্ক। দশমিকের ডানে কয়টা অঙ্ক লাগবে? 8টা অঙ্ক। এটাকে আমি লিখতে পারি না 3.898989, কয়টা হলো? 6টা। আবার 8 9, 8টা হয়ে গেছে। কথা ছিল 2টা থাকবে অনাবৃত আর বাকি 6টা থাকবে আবৃত। এবার এটা 2.787878 হয়ে গেছে 8টা। 2টা ফাঁকা রাখো, বাকিগুলোকে পৌনঃপুনিক দাও। এবার এটা 5.8979878, দেখো 8 হয়ে গেছে। আমি প্রথমটা গুনলেই হয়ে যায়। দেখো, প্রথমটা গুনলে পরের গুলা নিচে নিচে লিখি, তো হিসাব রাখতে সুবিধা হয়, বারবার গোনা লাগে না। তাহলে 2টা ফাঁকা, 6টা পৌনঃপুনিক। তাহলে আমার সদৃশ হয়ে গেল। এখন সদৃশ বানানোর পর আমি যদি যোগ করতে চাই, এটা যদি যোগ করতে চাই, যোগফল কত হবে সেটা যদি বের করতে চাই, তাহলে তুমি চিন্তা করো, এটার মানে তো এখানে 9 এর শেষ না, এরপরে চলমান অনন্তকাল চলতে থাকে না? আর আমরা জানি দশমিকের যোগ বিয়োগের ক্ষেত্রে, মনে করো কোনো একটা জিনিস যদি চলমান হয় সবসময় চলতেই যদি থাকে, তা আমি যদি কখনো এত পর্যন্ত নেই সংখ্যাটাকে, উত্তর হিসাবে যদি এতটুকু নিতে চাই, তাহলে এর সাথে 1 যোগ করে নিতে হয়, কারণ এখানে 5 অথবা 5 এর থেকে বড় এই জন্য। তাহলে 5 অথবা 5 এর বড় হলে এখানে আমরা লিখি হলো 2.75436। যদি এই পর্যন্ত নেই তাহলে এটা 4 হিসাবে নিব। যদি এই পর্যন্ত নেই তাহলে এটা, যেহেতু 5 বা 5 এর থেকে ছোট, তাহলে এটার সাথে নিব না কিছু। এটাই তো করি। তা এখন যেহেতু অসীম পর্যন্ত এটা চলতেছে, তাহলে আমি যদি সরাসরি এইটুকুই যোগ করে দেই, আমার ফলাফল ঠিক হবে না। এজন্য কি করতে হবে? দেখো, এই যে পৌনঃপুনিকটা আমি লিখেছি এখানে, এর মানে কিন্তু এখানে একটা দাগ দিয়ে নিবা, 898989 বারবার এটা রিপিট হবে। তো তুমি কি করবা? এই প্রথম 2টা অঙ্ক আবার লিখবা, 89। এটা তো আবার বারবার রিপিট হবে, বারবার। তাহলে এরপরে আবার ঠিক এটা দিয়েই শুরু হবে। তার মানে এই 87টাও এখানে আবার লিখে নিবা, 2টা করে লিখবা। আর এখানে কত? 79, এই 79টাও এখানে আবার লিখবা। তুমি কি করবা? এটাকেও যোগ করবা। এবার বাচ্চাদের যোগ, একদম ক্লাস 2 3 এর পোলাপান যেভাবে যোগ করে এভাবে যোগ করবো। 9 এর 7 কত? 16, 16 আর 9 25, 25 এর 5 হাতে কত? 2, 8 8 16, 16 আর 7 কত? 23, 23 আর হাতের 2 কত? 25, 25 এর আবার 5। এখন কিন্তু হাতে 2 আছে, দেখো 2, এই 2 এটার সাথে যোগ হবে। তাহলে 9 আর 2 11 যোগ করে নিলাম, 11 আর 7 18, 18 আর 8 26, 26 এর 6 এখানে পৌনঃপুনিক দাও, হাতে 2। তাহলে 8 8 16, 25, 25 আর হাতের 2 কত? 27, আবার হাতে 2। তাহলে 9 আর 7 16, 16 আর 7 23 আর হাতের 2 25, আবার হাতে 2। 3 8 24, 24 আর 2 26, হাতের 2 যোগ করে দিলাম, আবার হাতে 2। তাহলে এখানে 9 3 9 তাহলে 27 হবে, 27 এর কত? 7, আবার হাতে 2।
তাহলে আবার 25 পৌনঃপুনিক, হাতে আবার 2, 9 27 27 7 হাতে আবার 2, 16 17 2 19 9 হাতে 1, এই দশমিক বরাবর দশমিক বসাইলাম, 3 2 5 5 5 10 আর হাতের 1 11। তাহলে এটা হলো আনসার। এটুকু কিন্তু উত্তর, দেখো এটুকু, এটা উত্তর, এটা আসবে না, এটা উত্তরের মধ্যে আসবে না, কারণ আমাকে পৌনঃপুনিকের যোগ করতে বলছে না, তো পৌনঃপুনিক যোগ করলে এই তিনটা যোগ করলেই যোগফল আমি পাবো। এখন তুমি দেখো, তুমি যদি এটা না দাও এই পাশের অংশ, তুমি যদি যোগ করো 9 7 16, 16 আর 8 কত 24, 24 4, তোমার তো এখানে 4 আসবে, কিন্তু উত্তরে দেখবে এটা 6 আছে। তার মানে তুমি সবসময় কি করবা, কমপক্ষে 2টা করে অঙ্ক আবার নিয়ে দেখবা যে হাতে কোনো কিছু থাকে কিনা, এটার মান বাড়ে কিনা। এটা যদি হাতে না থাকতো তো এটা বাড়তো না, এখানে যা আছে তাই রয়ে যাইতো। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? দেখো, সদৃশ যদি তুমি বানাতে পারো তাহলে যোগ করা কোনো ব্যাপারই না। এখন আরো একটা যোগ করো, তাহলে খুব সহজে এটা বুঝতে পারবে। দেখো, এটা যোগ করো, 8.9478, 4 আর 8 এর উপর পৌনঃপুনিক, পরেরটা আছে 2.346, তারপরটা আছে হলো 2.71, এই দুইটার উপর পৌনঃপুনিক। এখন দেখো, এখন দেখো, এখানে পৌনঃপুনিক ছাড়া আছে একটা, এখানে আছে 3টা, তাহলে সর্বাধিক অনাবৃত অঙ্ক আছে 3টা, তাহলে অনাবৃত অঙ্ক থাকবে হলো 3টা। আবৃত কয়টা আছে? 3টা, 3টা 2টা, এখানে 3টা ওখানে 2টা, আর এখানে নাই, তাহলে 3 আর 2 হলো কত 6, এখানেও 6টা হবে, অনাবৃত অঙ্ক হবে 6টা। তাহলে সরি, ভুল বললাম, অনাবৃত অঙ্ক হবে 3টা, আবৃত অঙ্ক হবে 6টা, তাহলে 6 আর 3 কত 9টা থাকবে, দশমিকের ডানে 9টা অঙ্ক রাখতে হবে। তাহলে লিখো 9, সরি 9 তো না, 8 দিয়ে 8.9478, 478, 47, কি 9টা হয়েছে? 4 3 9, দেখি তো 1 2 3 4 5 6 7 8 9, তা 3টা রাখবো পৌনঃপুনিক ছাড়া, আর 6টা থাকবে পৌনঃপুনিক সহ, লিখলাম। এবার তাহলে এটা কত হবে? 2.346। আমরা জানি যে পৌনঃপুনিক না থাকলে ইচ্ছা মতো 0 দিয়ে দিব, 0 দিয়ে সুবিধা মতো যেখানে যেখানে মন চায় সেখানে সেখানে পৌনঃপুনিক দিতে পারবো। তাহলে এটা আসবে কত? 2.7171717171, এটা। এবার দেখো, তাহলে 3টা ফাঁকা রাখো, বাকিগুলো পৌনঃপুনিক দাও, এটা দিয়ে দিলাম। এবার যেহেতু যোগ করতেছি, তাহলে এই যে প্রথম দুইটা অঙ্ক আবার লিখবো, 840017, মূলত যোগফল হবে এই পাশেরটা, কিন্তু এটা আমার হাতে আছে কিনা দেখবো। 7 আর 4 কত? 11 এর 1, হাতে 1, 8 আর 1 9, 9 আর হাতের 1 10, 10 এর 0, হাতে 1 আছে, তাহলে 7 আর 7 14 আর হাতের 1 কত? 15, এই 5 এর উপর পৌনঃপুনিক, 4 আর 1 5 আর হাতের 1 6, 8 7 15 আর 5, 7 আর 1 8 আর 1 9, 4 আর 7 কত? 11, 8 আর 1 9, হাতের 1 10, 10 এর 0 আর হাতে 1, তাহলে 21 এর 1, হাতে 2, 8 9, 9 এর 2 11 এর 1, হাতে 1, 10 13 আর 7 20, 20 এর 0, হাতে আবার 2, তো দশমিক বসে গেল, 8 আর 2 10 আর 2 12 আর হাতের 2, তাহলে 12 2 14। দেখো, পৌনঃপুনিক বরাবর পৌনঃপুনিক বসবে, দশমিক বরাবর দশমিক বসবে, তাহলেই যোগ হয়ে যায়। এখন দেখো, যোগের জায়গায় যদি বিয়োগ থাকে, বিয়োগ থাকলে 3টা কখনোই দিবে না তোমাকে, বিয়োগ থাকলে কখনোই তোমাকে 3টা দিবে না, তোমাকে দিবে কয়টা? 2টা করে, একটা থেকে আরেকটা বিয়োগ করতে পারবে। তাহলে কি হবে? শুধুমাত্র এখানে বিয়োগ চিহ্ন হবে, আর কোনো কাজ নেই, সব প্রসেস একই রকম, এটা দিব, পরে বিয়োগ করব, এখান থেকে চলে যায় কিনা, কমে যায় কিনা, হাতের কারণে, হাতে রাখার কারণে, তুমি একেবারে সেম প্রসেস, আমার বিশ্বাস তুমি করতে পারবা। তারপর যদি না বুঝো তাহলে আমি একটা করাই দিচ্ছি, একটু দেখো। দেখো, আমরা এটা বিয়োগ করি, বিয়োগ করলে বুঝতে পারবে। এখানে বলো, অনাবৃত কয়টা আছে? 2টা, এখানেও সরি 1টা, আর এখানে 2টা, তাহলে অনাবৃত অঙ্ক থাকবে 2টা, আবৃত আছে এখানে 2টা, এখানে আছে 3টা, 2 আর 3 এর লসাগু কত? 6, তাহলে 8টা করে অঙ্ক থাকবে, তাহলে 8.243, আর এটা আছে হচ্ছে 5.24673। তাহলে আমরা লিখতে পারি এটা 8.243434343, কয়টা? 8টা না? 6 2 8 থেকে তো 3 6 8, 8টা হয়ে গেছে। তাহলে কয়টা ছিল অনাবৃত? 2টা, আর 6টা থাকবে পৌনঃপুনিক সহ। তাহলে এটা কত হবে?
24673 এই পৌনঃপুনিক। আবার বিয়োগ করো। এবার কিন্তু বিয়োগ করব। তাহলে আগের মতো করে লিখি। তাহলে প্রথম দুইটা লিখো 3 4, এখানে কত হবে 6 7। এবার বিয়োগ করো। দেখো 7 আছে কত হলে 14 হয়, 7 হলে হাতে 1, তাহলে এই 7 আবার আছে কত হলে 13 হয় 6 হলে। এবার হাতে 1 আছে, এটা এর সাথে যোগ হবে, তাহলে 3 আর 1 4, 4 আছে কত, 4 4 মিলে গেলে কত হবে 0। এরপরে হাতে নাই কোনো, 7 আছে কত হলে 13 হয় 6, হাতে 1, 7 আছে কত হলে 14 হয় 7 হলে, আবার হাতের 1, 4 আছে কত হলে 13 হয় 9 হলে, আবার হাতে 1, 8 আছে কত হলে 14 হয় 6 হলে, আবার হাতে 1, 7 আছে কত হলে 13 হয় 6 হলে এই পৌনঃপুনিক, আবার হাতে 1 আছে 5 আছে কত হলে 14 হয় 9, আবার হাতে 1, 3 3 আছে কত হলে 12 হবে 9 হলে, আবার হাতে 1, তাহলে 6 আছে কত 8 হবে 2 হলে। আমি আশা করব তোমরা বিয়োগটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের কাজ দেব, দেখো তোমরা অবশ্যই করবে। তুমি যদি এই ভিডিও দেখে উপকৃত হতে চাও তাহলে অবশ্যই তোমাকে এটা মানতে হবে। একটু খেয়াল করো, অনুশীলনীর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমি তোমাকে দিয়ে দিব। তোমাদের কাজ হবে এগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা, এটাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করবা, এটাকে যোগ করবা, এগুলোকে সব যোগ করবা, কারণ সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ মাত্র যেটা শিখাইলাম এটার মতো করে এগুলো তুমি যোগ করতে পারবে, এটা আমি করে দিব না। এগুলো বিয়োগ করবে, এটা দুই একটা তুমি যখন করবা, যখন দেখবা যে পেরে যাচ্ছ, তখন সবগুলো না করলে হবে। অন্তত পক্ষে তোমার কনফিডেন্স আসা পর্যন্ত যতগুলো করার দরকার ততগুলো করবে। পৌনঃপুনিক থাকলে কিভাবে গুণ ভাগ করা যায় সেটা শিখবো। একটু খেয়াল করো ভালো করে। প্রথম যে সংখ্যাটা বলছে এটাকে এটা দ্বারা গুণ করো। এখন দেখো আমরা পৌনঃপুনিক উঠানোর যে নিয়মটা ছিল সেটা কিন্তু আমি প্রথম পর্বে দেখিয়েছি। তোমরা যদি ওটা না দেখো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্রথম পর্ব দেখবে, দেখার পর তারপর এটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি আর ওইটা নিয়ম শেখাবো না, আমি সরাসরি অঙ্ক করে দিব। দেখো আমি যদি এটাকে এটা দিয়ে গুণ করতে চাই, তার মানে হলো 4.3 এর পৌনঃপুনিক ইন্টু 5.7 এর পৌনঃপুনিক। আমি প্রথমে কি করব, এটাকে পৌনঃপুনিক উঠাবো, ভগ্নাংশে প্রকাশ করব। ভগ্নাংশে প্রকাশের নিয়ম কি ছিল বলেছিলাম যে দেখো আমরা শর্টকাটে করব পরবর্তীতে। প্রথমে দশমিক এবং পৌনঃপুনিক কিচ্ছু নাই মনে করো, তাহলে সংখ্যাটা কত হয় 43। এবার তার থেকে বিয়োগ দিব এই যে সংখ্যাটা আমি লিখছি 43, এটার মধ্যে পৌনঃপুনিক যার উপরে ছিল তাকে বাদ দিয়ে বিয়োগ দিবা। 3 এর উপর পৌনঃপুনিক ছিল, 3 বাদ দাও, তাহলে থাকে কত 4, তাহলে 4 বিয়োগ হবে এখানে। এবার এখানে যতগুলো আবৃত অঙ্ক আছে তাহলে ততগুলো 9 হবে। এখানে আবৃত অঙ্কের সংখ্যা কয়টা আছে, একটা, তাহলে একটা 9। আর অনাবৃত যতগুলো অঙ্ক ততগুলো 0। অনাবৃত অঙ্ক কি ছিল বলছিলাম, দশমিকের ডানে পৌনঃপুনিক বিহীন যতগুলো অঙ্ক থাকবে ততগুলো 0 হবে, নাই যেহেতু তাহলে কোনো 0 দিব না। ইন্টু এখানেও দেখো সবকিছু বাদ দাও, বাদ দিলে কত হয় 57। এটা থেকে পৌনঃপুনিক যার মাথায় ছিল তাকে বাদ দাও, তাহলে থাকে 5, তাহলে 5 বিয়োগ দাও। এবার যতগুলো পৌনঃপুনিক মানে আবৃত অঙ্ক যতগুলো ততগুলো 9, অনাবৃত অঙ্ক এখানেও নাই, তাহলে কোনো 0 হবে না। অনাবৃত অঙ্ক কিন্তু দশমিকের বামে কোনো হিসাব নেই, ডান পাশে পৌনঃপুনিক ছাড়া যতগুলো আছে সেটা। এবার 43 থেকে 4 গেলে হয় হচ্ছে তোমার 39 ডিভাইডেড বাই 9 ইন্টু 57 থেকে 5 গেলে হবে 52, নিচে হলো 9। এবার তুমি যদি কাটাকাটি করতে চাও কাটাকাটি করবা, যদি কাটাকাটি করা যায় করবা, না করা গেলে তো আর করবো না। এখানে 3 দিয়ে কাটা যায়, 3 13 39, 3 3 9। এখন 52 কে কাটা যায় না, 4 13 52 যাবে না। তাহলে তুমি কি করবা, এখানে উপরের দুইটা গুণ করো, নিচের দুইটা গুণ করো। 3 9 কত 27, আর 13 গুণ 52 কত হয়, তাহলে 13 গুণ 52, তাহলে 676, 676, নিচে আছে 3 9 27। এখন 676 কে আমরা যদি 27 দিয়ে ভাগ করি তাহলে কত আসে দেখি। দেখো 25.037, একটু ভালো করে লক্ষ্য করো, এখানে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না। 037 037 037, বারবার 037 037 আসতেছে, তাহলে যেটা রিপিট হয় তার প্রথমটা এবং শেষটার উপর পৌনঃপুনিক দিলেই হয়ে যাবে, তাহলে এটা আনসার। তার মানে এই দুইটা গুণ করলে আসলে এটা পাবো।
আমি আশা করি তোমাদের বুঝাইতে পারছি। এখন পরেরটা দেখো। এটা যদি করতে চাই, এটা তো 25 আছে, এটা দশমিক উঠাতে চাইলে যেহেতু পৌনঃপুনিক নাই, তাহলে দশমিক উঠানোর জন্য শুধুমাত্র 10 দিয়ে গুণ করলেই হয়। এটাকে 10 দিয়ে গুণ করলে হবে 25। যেহেতু লবের মধ্যে 10 গুণ করছি, তাহলে হরেও আমাকে 10 গুণ করতে হবে। মানে বিষয়টা এমন, মনে করো এটাকে তুমি যদি দশমিক প্রিন্ট করতে চাও, তাহলে দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের ডানে যতগুলো অঙ্ক ততগুলো শূন্য দিতে হয় নিচে, তাহলে তুমি দশমিক উঠে দিতে পারবে। তো আমি এটাই করলাম। আর এটাকে আমরা কি করব, প্রথমে দশমিক পৌনঃপুনিক কিছুই নাই মনে করবো, সেটা লিখলাম। তার থেকে বিয়োগ হবে হলো পৌনঃপুনিক যার উপর ছিল সেটা বাদে, তাহলে থাকে কত 43 এটা আমি লিখলাম। এবার আবৃত্ত অঙ্ক যতগুলো ততগুলো নয়, অনাবৃত্ত অঙ্ক যতগুলো ততগুলো শূন্য। তাহলে অনাবৃত্ত অঙ্ক আছে কয়টা এখানে, একটা, তাহলে একটা শূন্য হলো। ইন্টু, আবার দেখো সব কিছু বাদ দিলে 1 2 3 4, তার থেকে বিয়োগ হবে কত, পৌনঃপুনিক যাদের মধ্যে ছিল তারা বাদে, 3 4 বাদ গেলে থাকে তো কত 12। নিচে যাবে আবৃত্ত আছে দুইটা, তাহলে দুইটা নয়। অনাবৃত আছে কয়টা, একটা, তাহলে একটা শূন্য। তাহলে এখানে এটা কাটাকাটি করা যায়, অলরেডি আমরা কেটে দিই 5/2, তাহলে এটা 5/2 হয়, লিখে দিলাম। 392 ডিভাইডেড বাই 90 গুণ 1234 থেকে 12 গেলে হবে 1222, নিচে 990। এবার তুমি কাটাকাটি করো, দেখো যা যা কাটা যায়। এখানে তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। দেখো এখানে অনেক বড় বড় সংখ্যা, তুমি অনেক সময় দেখা যাচ্ছে কাটতে পারবা না হিসাব করে। তুমি উপরে এগুলো সব গুণ করো, উপরে এগুলো সব গুণ করো, কত আছে। আচ্ছা, যেগুলো কাটা যায় সেগুলো কাটি। 5 18 কত, 90। 392কে 18 দিয়ে ভাগ করা যায়, দেখি তো, যায় না। আচ্ছা, তো ঝামেলার দরকার নেই, উপরে আছে 392 গুণ 1222, আর তো নাই। হ্যাঁ, তাহলে উপরে আসতেছে এই সংখ্যা 479024। তোমাদের ক্যালকুলেটর তো আমার ক্যালকুলেটর থেকে উন্নত, তোমরা সহজেই করতে পারবে। এটা এটা তো আমার নর্মাল ক্যালকুলেটর, এর জন্য আমি হিসাব করতে পারতেছি না। এগুলোতে কাটাকাটি করা যেত, তাও কাটলাম না। 18 দুগুণ 36, 36 গুণ 990, 36 গুণ 990, তাহলে আসতেছে। তোমরা এটা ক্যালকুলেটরে উঠাবা, ক্যালকুলেটরে উঠানোর পর যেটা রিপিট হবে ওইটার প্রথমটা এবং শেষটার উপর পৌনঃপুনিক দিয়ে দিবে। এটা অনেক বড় হতে পারে দেখা যাচ্ছে দশমিকের পর। এটা তোমরা করতে, মূল জিনিসটা বুঝতে পারছো কিনা দেখো, সিস্টেমটা। আমার অনেক সময় যোগ বিয়োগ এখানে ভুল হতে পারে, তোমরা ঠিকভাবে করো, নিয়মটা জানলেই হবে। এখন যদি গুণ না থেকে ভাগ থাকে তখন কি করবো দেখো। যদি বলে যে এটাকে ভাগ করো, তাহলে এখানে কত হল, 9.45 ভাগ 2.863, এটা। তাই এখানে আমরা দশমিক উঠাতে চাইলে 945, এই একের পর দুইটা শূন্য, তাহলে 100 দিয়ে ভাগ করব। আচ্ছা, পরের লাইনে গুণ দিই, আগে ভাগ রাখি। 2863 মাইনাস কত হবে, শুধু 6 3 বাদ গেলে 28, আর নিচে দুইটা পৌনঃপুনিক মানে দুইটা নয়, দশমিকের ডানে কয়টা অনাবৃত অঙ্ক, একটা, তাহলে একটা শূন্য। 945 ডিভাইডেড বাই 100, এটা ভাগ আছে, গুণ দিলে এটা উল্টে যাবে, 990, নিচে যাবে, এটা থেকে এটা বিয়োগ দিলে কত হয়, 2837। এবার কাটাকাটি যা করা যায় করবা। এখানে তুমি, তোমাদের তো ক্যালকুলেটর আছে, বসে বসে তো আর আমার মতো তোমার কাটতে হবে না। তুমি নর্মালি ভাগ টাগ করে যা থাকবে সেটাকে দশমিকে নিবা, দেখবা যে যে সংখ্যাটা রিপিট হচ্ছে আগের মতোই আবার পৌনঃপুনিক ব্যবহার করে দিবা। আমার বিশ্বাস তুমি গুণ ভাগের অঙ্কগুলো পারবে। এখন আমি আর করাবো না, কারণ এটা সব একই নিয়ম। অনুশীলনীর মধ্যে যেগুলো আছে, অনুশীলনীর এই অঙ্কগুলো তোমরা বাসায় করে ফেলবা। এই গুণের অঙ্কগুলো করবা, 13 নম্বরে যে গুণগুলো আছে এগুলো তোমরা করবা, সাথে এই ভাগগুলো করবা, এই ভাগের অঙ্কগুলো করে ফেলবা। আমি আশা করবো তোমরা এগুলো অবশ্যই করবে। পরের ভিডিওতে আমি অন্য অঙ্কগুলো করে দেবো তোমাদেরকে। আসসালামু আলাইকুম।